আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ প্রধানমন্ত্রীর, উপস্থিত না থাকলে ওএসডি। ঢাকা উত্তর সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানালেন রাঙ্গা। প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে চায় না বাম দলগুলো। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলেও একাধিক বড় স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে না পারা সরকারের বড় ব্যর্থতা, অভিমত বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রোগীদের মানসম্মত সেবা দিতে না পারলে তাদের অবসর নেওয়ার পরামর্শও দেন তিনি। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব নির্দেশ ও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ডাক্তারদের নির্দেশ দেন সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করার। যার কাছে চিকিৎসা নেবেন তার গায়ে যদি হাত দেন তাহলে আর ই করবে। আর ডাক্তার এবং নার্সদের জন্য বলবো, যখন একটা রোগী আসে তার গুরুত্বটা বুঝে বা তার আত্মীয় স্বজন তাদের যে মানসিক উদ্বেগটা বুঝে সাথে সাথে যেন তারা চিকিৎসার ব্যবস্থাটা নেয়, ফেলে না রাখে। হাসপাতালে রোগী দেখা থেকে তারপরে যেজন প্রাইভেট হাসপাতালে যেয়ে কেউ 12টা 1টা 2টা পর্যন্ত ওনাকে অপারেশন করে, তো যে ডাক্তার রাত ভর অপারেশন করবে সে আবার সকাল 8টার সময় সে রুগী দেখবে কী করে? তার মেজাজ তো এমনি খিটখিটে থাকবে। কাজে এটা যেন না হয়, এটার দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিত নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দেন শেখ হাসিনা। বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়, তো সেই ব্যবস্থাটা বোধহয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত, যে কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা চালু হবে। প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে, যে হাসপাতালগুলিতে কত রুগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট, ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই, নতুন ডাক্তার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক, কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। অনেক প্রাইভেট জায়গা আছে কাজের অসুবিধা নাই, আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসবো, লোকেরও অসুবিধা নাই আমাদের। আগামীতে ঢাকা মেডিকেল কলেজ সম্প্রসারণ সহ বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই বিষয়টি আমরা সেইভাবে একটা তাহলে জোরদার পদক্ষেপ নিতে হবে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নৌবাহিনীর নতুন প্রধান আবু মোজাফফর মোহাম্মদ মহিউদ্দিন আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল ব্যাচ পড়ানো হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ব্যাচ পড়ানো হয়। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ নৌপ্রধানকে ব্যাচ পড়িয়ে দেন। গতকাল বিকেল থেকে নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। ব্যাচ পড়ানোর পর ফুল দিয়ে নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌপ্রধানও ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। এ সময় সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌপ্রধান হওয়ার আগে কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন আওরঙ্গজেব চৌধুরী। আগামী 1.5 বছর নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আওরঙ্গজেব চৌধুরী। 1978 সালে কমিশন অফিসার হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। প্রকৃত বিরোধী দলের ভূমিকায় থেকে একক প্রার্থী দেবেন তারা। এদিকে বাম কয়েকটি দলের নেতারা বলছেন প্রহসনের নির্বাচনে বৈধতা দিতে চান না তারা। এরপরও 1 সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বাম নেতারা। ভাই
28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও 36টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন, আর মার্চে শুরু হবে উপজেলায় ভোটের লড়াই। এরই মধ্যে বর্তমান সরকারের অধীনে স্থানীয় এই নির্বাচন সহ আর কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছে বিএনপি। অংশ নিচ্ছে। তবে কি ভাবছে অন্য দলগুলো? সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এসব নির্বাচনে অংশ নেবে। দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা বলেছেন, কাউকে খালি মাঠে গোলের সুযোগ দেয়া হবে না। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলোচনা মোহাম্মদ এরশাদ তিনি যাওয়ার সময় বলেছেন যে না, এগুলো আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবো আমরা, কিন্তু আমরা এককভাবেই নির্বাচনে অংশগ্রহণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে একের অধিক আওয়ামী লীগের প্রার্থী ছিল সব জায়গাতেই। তা আমরা মনে করছি যে সব জায়গাতেই এবার উপজেলাতেও ঠিক একই অবস্থাই হবে। আর একটি অ্যাডভান্টেজ আমরা পাবো যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেই বিএনপির যারা সমর্থক তারা সম্ভবত তারা আর যাই করুক না, আওয়ামী লীগে তারা ভোট দেবে না। তবে বাম রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনো পরিষ্কার নয়। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা দৃষ্টিতে নতুন করে ভাবছে দলগুলো। জাতীয় নির্বাচনে যেইভাবে নির্বাচনটি হয়েছে এবং সেটা গোটা নির্বাচনী ব্যবস্থাকেই একদম অকার্যকর করে ফেলেছে, এবং দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে এই বিশ্বাস সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, বা এইটা আস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। প্রশাসন রাষ্ট্র ব্যবহার করে যেভাবে নির্বাচন করলো, সেখান থেকে তার ভাবমূর্তি কিছু উদ্ধারের জন্য একটা চেষ্টা নিতে পারে, অথবা একই ধারায় একই প্রক্রিয়ায় তারা সেই সংসদ দখল থেকে শুরু করে সর্বস্তরে তার দখলই সত্তা কায়েম করতে পারে। পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তীকালে 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। 30শে ডিসেম্বরে যে ধরনের একটি ভোট ডাকাতির নির্বাচন হলো এবং জনগণ যেখানে কোনোভাবে ভোট দিতে পারেননি, ফলে জনগণের মধ্যে এই ভোট কিংবা যে কোনো নির্বাচন নিয়ে যে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটের মধ্যেই আসলে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারব। সরকার ও সরকার সমর্থিতদের মানসিকতা সংসদ নির্বাচনের মতো হলে সিটি ও উপজেলায়ও নির্বাচনের নামে তামাশা হবে বলে নিশ্চিত বাম নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের একটি স্কুলে গিয়ে সেখানকার 8 শিক্ষকের 7 জনকেই কর্মস্থলে পাননি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আরেক স্কুলে অনুপস্থিত 2 শিক্ষক। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে কোনো মূল্যে শিক্ষাঙ্গনে শিক্ষা নিশ্চিত করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি সাধন করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যান দুদক চেয়ারম্যান। স্কুল চলাকালীন শিক্ষার্থী ও অভিভাবকদের বাইরে দেখে বিস্মিত হয়ে স্কুলে ঢুকে পড়েন তিনি। দেখেন স্কুলের 8 জন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত। শিক্ষার্থীরা অলস সময় পার করছে। এ সময় অভিভাবকরা শিক্ষা নিয়ে হতাশা জানান। পরে সীতাকুণ্ডের ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান ইকবাল মাহমুদ। সেখানে 11 জন শিক্ষকের মধ্যে 2 জনকে অনুপস্থিত দেখেন তিনি। পরে যান শীতলপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন টেস্টে ফেল করা কাউকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করেন তিনি। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার 14 বছর আজ। 2005 সালের এ দিনে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন তিনি সহ 5 জন। দফায় দফায় তদন্ত জালে আটকে থাকা ভয়ানক এ হত্যাকাণ্ডের বিচার কার্যের দীর্ঘসূত্রিতায় হতাশ কিবরিয়ার পরিবার ও এলাকাবাসী। শঙ্কা বিচার না পাওয়ার। 2005 সালের 27 জানুয়ারি, স্থান হবিগঞ্জের বৈদ্যের বাজার। স্থানীয় আওয়ামী লীগের জনসভা। যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলা। নিহত হন কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট 5 জন। আহত হয়েছিলেন অন্তত 43 জন। বিচারশালায় ঘুরতে ঘুরতেই কেটে গেল 14 বছর। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা লোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে বছর 3 আগে। দুলহিম আমার স্বামী আরো 4 জন মারা গেছেন। আজকে 14 বছর ধরে পর্যন্ত আমরা বিচার আচার পাইছি না। যারা আমার আব্বারে মারছে তারা আমরা ফাঁসি চাই। কিবরিয়া সাহেবের স্ত্রীও মারা গেছেন, উনিও তো বিচার দেন, আমরাও আর দেখবো কিনা তা জানি না। তাইনের বিচারটা যদি হয় না, তা আমরা সাধারণ পাবলিকে মনটারে খিদা বুঝাইতাম। মামলাটি সুরাহায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান ওই ঘটনায় ভাগ্যজোরে বেঁচে যাওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু জাহির।
মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও বিচার কার্য কিছুটা বিলম্ব হয়েছে। কেন হয়েছে? আমাদের আইন কর্মকর্তাদের মাধ্যমে আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যে শামীম কিবরিয়া হত্যার বিচারের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব। অবশ্য বিচার নিয়ে মোটেও হতাশ নন মামলার বাদী। তার আশা, বিলম্ব হলেও এই হত্যাকাণ্ডের বিচার হবেই। যে দেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হয়েছে 20 বছর পরে, যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, 3রা নভেম্বর হত্যার বিচার হয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হত্যার মামলার বিচার হয়েছে, এই দেশে জননেত্রী শেখ হাসিনার আমলেই কিবরিয়া হত্যার বিচার হবে। অনেকে হতাশ হইতে পারে, আমি হতাশ নই। সব জটিলতার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর এ মামলার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় মামলা করতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন কাদের বিরুদ্ধে এবং কি মামলা করা হবে তা সেখানে গিয়ে আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এরই মধ্যে নিউ ইয়র্কের আদালতে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সহায়তা নেওয়া হবে। 2016 সালের 4 ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $10 লাখ বা 810 কোটি টাকা চুরি হয়। যদিও সেটি প্রকাশ পায় 1 মাস পরে। সুইফট কোডের মাধ্যমে 810 কোটি টাকা শ্রীলঙ্কা ও ফিলিপাইনে পাঠানো হয়। এর মধ্যে 273 কোটি টাকা ফেরত পাওয়া গেলেও বাকি 537 কোটি টাকা এখনও উদ্ধার হয়নি। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় 3 বছরের মধ্যে মামলা না করলে তার গুরুত্ব কমে যায়। ফলে আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে হবে। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলেও একাধিক বড় স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে প্রতিমন্ত্রী বলছেন ব্যর্থতা নয়, জানান জটিলতায় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করা যায়নি। তিনি জানান 2022 সালের মধ্যে বেশিরভাগ বড় কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। বর্তমান সরকারের গত 2 মেয়াদে রামপাল, পায়রা সহ বেশ কয়েকটি বড় স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা ছিল। সে লক্ষ্য পূরণে যথাসময়ে নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কেন্দ্রই বিদ্যুৎ উৎপাদনে আসতে পারেনি। ফলে তেলভিত্তিক কুইক রেন্টালের মেয়াদ বাড়াতে হয়েছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন যথেষ্ট সময় পাওয়ার পরও বড় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করতে না পারা সরকারের ব্যর্থতাই। 2018 সালে যে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হলো 2000 মেগাওয়াট, আনসলিসিটেড বিডিংয়ের আওতায় কিছু, আইপিপির আওতায় কিছু এবং অতিরিক্ত ব্যয়বহুল বিদ্যুৎ বাড়ানো হয়েছে। আর আজকে 1 বছরে এখন বলা হচ্ছে যে 78টা প্ল্যান্ট 140টা প্ল্যান্টের মধ্যে বসে আছে। সরকার যদি এখন প্রত্যাশা করে যে 2-5 মাসের মধ্যেই 2-5টা এরকম মেগা প্রজেক্ট এসে যাবে, আমি তো সে প্রত্যাশায় সাই দিতে পারি না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন চেষ্টা থাকলেও বেশ কিছু জটিলতায় বড় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করা যায়নি। তবে আগামী বছর থেকে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। কোনো প্রজেক্ট অবশ্যই যে আমাদের ডিলে হচ্ছে, বাট এগুলি আনফোরসিন চলে আসতেছে। তবে আমার মনে হয় যে গতি এখনও আছে আমরা সন্তুষ্ট। আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো ছিল বড় পাওয়ার, এ বছর থেকে আগামী 5 বছরের মধ্যে বেশ কয়েকটা পাওয়ার প্ল্যান্ট চলে আসবে। 19-20 সালে পায়রার প্রজেক্ট আমরা বিদ্যুৎ পাওয়া শুরু করব। মাতারবাড়ি আমরা 22-23-এর মধ্যে মাতারবাড়ি প্রকল্পের আমরা বিদ্যুৎ পাওয়া শুরু করব। এই দুটা প্রজেক্টের ব্যাপারে আমি নিশ্চিতভাবে বলতে পারি। বড় কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে তেলভিত্তিক ও পুরনো কেন্দ্র কমিয়ে দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা গাইবান্ধা 3 আসনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে।
ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার এই আসনটিতে মোট ৪,১১,৮৫৪ জন ভোটার। ১৩২টি কেন্দ্রে চলছে ভোট নেওয়া। নির্বাচনে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের SM খাদেমুল ইসলাম খুদি মশাল মার্কায়, লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির দিলারা খন্দকার, ন্যাশনাল পিপলস পার্টির NPPর মিজানুর রহমান তিতু আমমার্কায় ও সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ জাহিদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ৩০ ডিসেম্বর এই আসনের নির্বাচন বন্ধ থাকে। পরে ২৩ ডিসেম্বর পুনঃ তফসিল ঘোষণা অনুযায়ী আজ ভোট নেওয়া হচ্ছে। নোয়াখালী হাতিয়া নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সকালে মন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে হাতিয়া যান। সেখান থেকে তীব্র নদী ভাঙ্গনের শিকার নলচিরা ঘাট এলাকা ঘুরে বসতঘর হারানো কয়েকশো নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। দুপুরে দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে সেতুমন্ত্রীর। এ সময় স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনবল কাঠামোর মাত্র ৩৭% কর্মকর্তা কর্মচারী দিয়ে চলছে মংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম। এদিকে দিন দিন বেড়েই চলছে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য, ফলে দাপ্তরিক কাজে দেখা দিয়েছে ধীরগতি। অনেকটাই বিরক্ত বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর বন্দরের কার্যক্রম গতিশীল রাখতে দ্রুত সকল শূন্য পদে নিয়োগ দেওয়ার দাবি বন্দর শ্রমিক সংগঠন CBA-র। মংলা বন্দর কর্তৃপক্ষের জনবল কাঠামোর নিয়মানুসারে একজন চেয়ারম্যানের অধীনে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা থাকবে ২,৭৯৭ জন, অথচ বর্তমানে কর্মরত আছেন ১,০৩৪ জন। পদ শূন্য রয়েছে ১,৭৬৭টি। বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, কর্তৃপক্ষের দাপ্তরিক কর্মকাণ্ডে তাদের বেশি সময় ব্যয় হচ্ছে। এখান থেকে একদিনে আমরা পেপারটা শেষ করতেছি, পেপারটা ওই দিনই আমরা ডেলিভারি নিতে পারি না, আমাদের আরও ২-৩ দিন লেট করতে হচ্ছে শুধু কর্মচারীদের কারণে। এখানে তো আমাদের যেগুলো অবসর যাচ্ছে তার পরিমাণ যেগুলো রিপ্লেস করার কথা সেগুলো হচ্ছে না। বন্দরের গতিটাও বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা জনবলগুলো পরিপূর্ণ হলে এই গতিটা আরও সুন্দরভাবে পরিচালিত হতো। জনবল কাঠামোর ৬৩% খালি থাকায় বাড়তি চাপ নিতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। দ্রুত সকল শূন্য পদ পূরণের দাবি বন্দরের CBA নেতাদের। কর্মচারী কর্মকর্তা নিয়োগের ব্যাপারে আমাদের CBA-র পক্ষ থেকে ইতিমধ্যে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ভিত্তিতে কর্মচারীর নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন। শিগগিরই বন্দরের গতিশীলতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। মংলা বন্দরে বিদ্যমান জনবল কাঠামো, সেই কাঠামোর প্রায় অর্ধেকের চেয়েও কম জনবল রয়েছে। তারপরে আমি বলবো যে প্রত্যেকটা বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের আন্তরিকতা এবং দক্ষতার কারণে এই কাজগুলি থেমে থাকেনি। মংলা বন্দরে নিয়োগ নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে কয়েক মাস আগে। দুদক তলব করে নিয়োগ পাওয়া ৩১২ জন। নিয়োগে তদবির আর বন্দর চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগে বন্দর কর্মচারী সংগঠনের কার্যনির্বাহী সভাপতি আর সাধারণ সম্পাদককে আসামি করে মামলা করেন অর্থ কর্মকর্তা। এরপরই থেমে যায় নতুন নিয়োগ প্রক্রিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বরিশাল ঢাকা নৌপথের মিয়ারচরের নাব্যতা ফেরানোর কাজে সন্তুষ্ট নন লঞ্চ চালক ও মালিকরা। BIWTA বলছে ৮টি ড্রেজার দিয়ে প্রায় ১০,৫০,০০০ ঘনমিটার পলি ড্রেজিং করে এই নৌপথের নাব্যতা ফেরানো হয়েছে, কিন্তু ড্রেজিং প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলে অভিযোগ নৌযান চালকদের। কামাল হাওলাদারের তোলা ছবিতে বরিশাল থেকে জানাচ্ছেন শাহিন হাসান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী মালামাল পরিবহনের জন্য মোংলা বন্দর থেকে চাঁদপুর গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচরের এ চ্যানেলটি খনন করা হয়েছে। বর্তমানে এর কোথাও ২০ ফুট আবার কোথাও ১৮ ফুট গভীরতা রয়েছে আর প্রশস্ততা ২৫০ ফুট, কিন্তু বড় নৌযানের জন্য তা অপ্রতুল বলে দাবি লঞ্চ মালিক ও নাবিকদের। সরকার ঘোষণা করছে মিয়ারচর খাড়ি চ্যানেল ওপেন করা, কিন্তু আমরা দেখলাম ৪ ফিট ৫ ফিট ৬ ফিট পানি আছে বড় বড় জাহাজগুলা, এখান চলাচলের উপযোগী জায়গা নাই। না কাটে দিলে জাহাজ চলাচলের অনুপযোগী। তারপরে নলবুনিয়া ওখানেও কাটতে হবে। ২ বছর আগে ওই নলবুনিয়া কাটছে পায়রা বন্দরের জন্য,
কিন্তু কাটার পরেও আবার ওখানে চর পড়ে গেছে। আমাদের মাস্টাররা জাহাজ চালাতে গিয়ে দেখছে যে চ্যানেলটা আসলে চলার উপযোগী হয়নি। পর্যবেক্ষণ করে একটা মাস্টার প্ল্যান করে একবারে ড্রেজিং করে এবং সেটা যে টাকা বাজেট হয় সমপরিমাণ সব টাকাটাই যদি কাজে লাগায় এবং সেটা তদারকি করা হয় তাহলে মনে হয় জাহাজ চলাচল করতে পারবে। চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটি এর প্রকল্প পরিচালকের। ওনারা যেটা বলেছেন ৭৬ মিটার আছে, বাট আমাদের ৭৬ মিটারে হবে না, আরও কেটে দিতে হবে। কিন্তু ৭৬ মিটার যে সমস্ত জায়গায় প্রবলেম সেটা বলে নাই, বলছে আমাদের শুধু মুখে সমস্যা, এই মুখটা আমাদের চওড়া করে দেন। এই প্রকল্পে এই ৭৬ মিটার বলেই চুক্তিতে আছে। যদি কোনো জায়গায় এর বেশি দরকার পড়ে সরকারের অনুমোদন নিয়ে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা বাড়তি অংশটা কেটে দেব। মিয়ারচরের এই চ্যানেলটি আরও গভীর ও প্রশস্ত করার সুপারিশ সংশ্লিষ্টদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা জুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেই সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান তিনি। শনিবার ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বসে সদস্য রাষ্ট্রগুলো। এতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা গুয়াইদোর প্রতি সমর্থন জানান। বৈঠকে মাদুরোর সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করা সহ স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে মাদুরোর পক্ষ নেয় রাশিয়া, চীন সহ কয়েকটি দেশ। রাশিয়ার অভিযোগ ভেনেজুয়েলার অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। বৈঠকে যোগ দিয়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জানান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে ৮ দিনের মধ্যে স্বচ্ছ ও অবাধ নির্বাচন দিতে মাদুরোকে আলটিমেটাম দেয় ব্রিটেন, স্পেন, ফ্রান্স ও জার্মানি। টানা ১৭ বছর ধরে চলা আফগানিস্তানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। কাতারে ৬ দিন ধরে চলা আলোচনার শেষে শনিবার সন্তুষ্টির কথা জানান উভয় দলের প্রতিনিধিরা। রয়টার্স জানায়, উভয় পক্ষের সমঝোতা আলোচনায় আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি খসড়া চুক্তি হয়েছে বলে জানিয়েছে তালেবানরা। খসড়া চুক্তিতে ১৮ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই বৈঠককে নজিরহীন উল্লেখ করে মার্কিন প্রতিনিধি খালিল জাদ এক টুইট বার্তায় জানান, অতীতের সকল আলোচনা থেকে এইবারে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আগামীতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও জোর দেন তিনি। খালিল জাদ থেকে পাওয়া তালেবানের সাথে আলোচনার সংবাদটি খুবই উৎসাহদায়ক বলে এক টুইট বার্তায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিকে তালেবানের মুখপাত্র জানান, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সহ। দর্শক, সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ প্রধানমন্ত্রীর, উপস্থিত না থাকলে ওএসডি। ঢাকা উত্তর সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানালেন রাঙ্গা। প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে চায় না বাম দলগুলো। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলেও একাধিক বড় স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে না পারা সরকারের বড় ব্যর্থতা, অভিমত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।